হ্যালো বন্ধুরা, তোমাদেরকে আবার স্বাগত আমার এই চ্যানেলে পেপার লার্নার্স। তা আজকে আমি হিন্দু পেপার অ্যানালিসিস করব। আজকের তারিখ 17/4/2022। তা শুরু করার আগে তোমাদেরকে বলবো যে আমার এই চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করো যাতে তারা এর বেনিফিটটা নিতে পারে, এবং বেল আইকনটা ট্যাপ করে থাকবে যাতে অতি সত্ত্বর তোমাদের কাছে ভিডিওটা পৌঁছে যায়। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকের হিন্দু পেপার অ্যানালিসিসটা শুরু করছি আমি। তা প্রথম খবরটা হচ্ছে চাইল্ড লাইন 1998 মে বি মার্চড উইথ ইমার্জেন্সি হেল্পলাইন রেসপন্ড। এটা অ্যাকচুয়াল যে সমস্ত বাচ্চারা আছে, ঠিক আছে, তাদের জন্য এটা তৈরি করা হয়েছে যাতে চাইল্ডরা যে ডিস্ট্রেস পজিশনে থাকে সেইটা থেকে রিলিফ করার জন্য এই এমার্জেন্সি হেল্পলাইনটা তৈরি করা হয়েছে। দ্য চাইল্ড লাইন 1098 is a 24/7 free emergency helpline for children in distress. It started as a project by Zero Bilimoria at Tata Institute of Social Sciences. দেখো 50 lakh calls have been answered by children. Childline থেকে হয়েছে 3.95 lakh children were provided emergency assistance in 2020-21. এখান থেকে অ্যাসিস্ট পায়। 6 কল সেন্টার তৈরি হয়েছিল এর জন্য, যেগুলো আছে মুম্বাইতে, দিল্লিতে, কলকাতা, চেন্নাই আর বেঙ্গালুরুতে। ঠিক আছে, আর 598টা ডিস্ট্রিক্ট হ্যাভ দ্য হেল্পলাইন্স প্রেজেন্স থ্রু আ নেটওয়ার্ক অফ ইন্টারভেনশন ইউনিটস 598টা ডিস্ট্রিক্টসে। তা এটা একটা জাস্ট নলেজ রাখার জন্য, অতটা ইম্পর্টেন্ট না কিন্তু খুব দরকারি, কারণ এগুলো খুব এই চাইল্ড রাইটসের একটা প্রবলেম হয় অনেক সময়, তাই জন্য এই খবরটা উঠে এসছে। ক্লিয়ার? তাহলে দ্বিতীয় যে খবরটায় আসছি সেটা হচ্ছে গ্রিন প্রজেক্ট উইল অ্যাড লাইফ টু রাজস্থান পার্ক। দেখো, গ্রিন প্রজেক্ট, রাজস্থান তো একটা বালিয়ারি অঞ্চল, তা সেখানে গ্রিন প্রজেক্ট তৈরি হচ্ছে, তা ইম্পর্টেন্ট ব্যাপার এটা। আর গ্রিন এগ্রিকালচার প্রজেক্ট funded by the Food and Agriculture Organization Global Environment Facility will act as a lifeline for the Desert National Park in Western Rajasthan with the conservation of critical biodiversity and forest landscape. তা এবার কি হচ্ছে যে অ্যাকশন প্ল্যান তৈরি করছে, এবং সেখানে যে সমস্ত গ্রাম আছে তারা কি করছে, এই ব্যাপারটাকে প্রিপেয়ার করছে, তাদের ইনভলভ আছে এবং তাদের ইনভলভমেন্টটা দরকার আছে এখানে, কারণ সেখানকার তারা ভালো করেই জানে সেখানে কেমন ওয়েদার, সেখানে কেমন সিচুয়েশন থাকে। ঠিক আছে, তাই জন্য এদের ওপর অনেক কিছু অংশ নির্ভর করতে হয়। রাজ্যের পরিবেশবাদীরা যারা আছে তারা কি বলছে দেখো, এর ব্যাপারটা এসে বলছে ডেজার্ট ন্যাশনাল পার্ক অঞ্চলে তৃণভূমি তো গড়ে তোলা হয়, ঠিক আছে, সেচ বা চাষের জমিতে রূপান্তর করা। ঠিক আছে, এই জিনিসটা কি হয়ে যাচ্ছে, যে সমস্ত বিরল প্রজাতি যেগুলো আছে সেগুলো আরও বিপন্ন হয়ে যাবে, কারণ তারা ইনহ্যাবিটেড সেই সিচুয়েশনের উপর। ঠিক আছে, ডেজার্ট ন্যাশনাল পার্ক জয়সালমীর অ্যান্ড বারমেরের কাছে অবস্থিত। এটি 3162 স্কোয়ার কিলোমিটার এলাকা জুড়ে। ঠিক আছে, যেখানে বালি টিলাগুলি পার্কের প্রায় 20% নিয়ে গঠিত হয়েছে। আমি বাংলায় বলছি, ভালো করে বুঝবে কিন্তু। গ্রাম ভিত্তিক পরিকল্পনা গড়া হয়েছে এখানে। গ্রামীণ জনসংখ্যা, জলব্যবস্থা এবং কৃষির ঐতিহ্যগত পদ্ধতিকে সমর্থন করছে, স্বাভাবিক। তাছাড়াও দেখো একটা জিনিস ভাবো, যে গ্রামবাসীদের সঙ্গে তো পরামর্শ অবশ্যই করতে হবে, কারণ সেখানে গড়ে উঠছে। দক্ষ এবং যোগ্য ব্যক্তিকে তাদের মধ্যে নির্বাচন করতে হবে, তারা যে এই কাজটা আরো সহজসাধ্য করবে। ঠিক আছে বন্ধুরা, একটু কারেন্ট চলে গেল, তোমরা একটু কনসিডার করে নিও। ঠিক আছে, তা এবার কি হয়ে যাচ্ছে, গ্রামভিত্তিক পরিকল্পনা, গ্রামীণ জনসংখ্যা, জলব্যবস্থা, কৃষির ঐতিহ্যগত পদ্ধতিকে
পদ্ধতিকে সমর্থন করবে, তার গ্রামবাসীদের সঙ্গে পরামর্শ করা হবে, দক্ষ এবং যোগ্য ব্যক্তিকে নির্বাচন করা হবে এই প্রকল্পের জন্য। ঠিক আছে, এবার কি হচ্ছে, দ্য প্রজেক্ট উইল বি কমপ্লিটেড বাই দ্য মার্চ 2026, 2026। ঠিক আছে, অ্যাট আ কস্ট অফ 91 crore, মানে 91 কোটি টাকা। ঠিক আছে, এটার জন্য বরাদ্দ করা হয়েছে, এবং 31 কোটি টাকা এর সঙ্গে বরাদ্দ করা হবে যে 2026 সাল মার্চ মাসের মধ্যে যাতে কমপ্লিট হয়ে যায়। is expected to evolve on the intersectoral mechanism involving agricultural and allied sectors and forestry and natural resources management for the ensuring the economic development of the desert national park। আজকে কারেন্টের খুব প্রবলেম হচ্ছে বন্ধুরা, একটু কনসিডার করো। অনেকবার সকাল থেকে মোটামুটি 5-6 বার কারেন্ট যাচ্ছে আর আসছে। ঠিক আছে বন্ধুরা, আচ্ছা শোনো তোমরা, অ্যালাইড সেক্টরস অ্যান্ড ফরেস্ট্রি অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস ম্যানেজমেন্ট, তো এইগুলো করা হচ্ছে। এইগুলোর জন্য যেহেতু গ্রিন পার্ক করা হচ্ছে, একটা বালিয়ারি তো জায়গা, তা সেই বালিয়ারি জায়গায় কিন্তু এই জিনিসগুলো খুব দরকার আছে। তার সঙ্গে সঙ্গে কী বলছে, যে যে সমস্ত বিরল প্রকৃতির যে সমস্ত প্রাণীরা আছে তারা আরও বিপন্ন হয়ে যাবে, এটাও একটা কনসিডারেবল ব্যাপার। ঠিক আছে, তা অ্যাডজয়নিং যে সমস্ত 52টা ভিলেজ পঞ্চায়েত আছে তাদেরও একটা দায়িত্বের মধ্যে পড়ছে। দ্য অ্যাক্টিভিটিস উইল ব্রিং রেজিলিয়েন্স টু দ্য এগ্রিকালচার সেক্টর বিয়ন্ড দ্য প্রজেক্ট কনক্লুশন। দিস প্রজেক্ট উড ইনক্লুড কনজারভেশন অফ ডিএনপি। ডিএনপি বলতে তোমার একটু আগেই যেটা বললাম, ডেজার্ট ন্যাশনাল পার্ক, সেখানকার যে ফ্লোরা স্পিসিস অ্যান্ড এফেক্টিভ ম্যানেজমেন্ট অফ ট্র্যাডিশনাল ফরেস্ট known as ওরান বলা হয় ওখানে ট্র্যাডিশনাল যে ফরেস্টটাকে, গ্রেজিং এরিয়াস অ্যান্ড রিভাইভাল অফ দ্য ওয়াটার হারভেস্টিং স্ট্রাকচার সাচ অ্যাজ খাদিন অ্যান্ড টাঙ্কা। ভালো করে টার্মগুলো মাথায় রাখবে। ঠিক আছে, এরপরে দেখো যে এই ব্যাপারটা, যে একটু জিনিস বলে দিই তোমাদেরকে, যে এই যে গ্রিন প্রজেক্টটা করা হচ্ছে, ঠিক আছে, রাজস্থান পার্কে ওখানে, যেটা ডেজার্ট ন্যাশনাল পার্ক। ঠিক আছে, তাহলে সেইটা একটা মানে খুব ভালো ব্যাপারও হবে, যেমন ভালো দিকও আছে তেমনি একটা খারাপ দিকও আছে, যেটা আমি তোমাদেরকে বললাম একটু আগে, যে ওখানকার যে হ্যাবিটেট যে সমস্ত পশু পাখি আছে তাদের কিন্তু একটু প্রবলেম হতে পারে। ঠিক আছে বন্ধুরা, তাহলে এইটাই ছিল এই খবরটা। পরবর্তী ক্ষেত্রে এটার উপর যদি কিছু খবর আসে সেটা তো অতি সত্বর জেনে ফেলবে। ঠিক আছে, বলে দেবো সেটা। এবার 3 নম্বর যে খবরটা আসছে সেটা হচ্ছে রাশিয়া ফ্রিগেট ডেলিভারি অন টাইম অফিসিয়ালস। দেখো এটা কি হয়েছিল, এটা আগের দিনে একবার আলোচনা হয়েছে, মনে আছে যে S-400-এর ব্যাপারটা আলোচনা করছিলাম। ঠিক আছে, তা সেই S-400-এর ব্যাপারটা যেটা রাশিয়া থেকে আসার কথা সেকেন্ড রেজিমেন্টের হিসাবে, ফার্স্টটা তো অবশ্যই ডিসেম্বরের আগে চলে এসেছিলো, কিন্তু সেকেন্ড রেজিমেন্টটা আসতে পারছে না, যেহেতু ওয়ার লেগেই আছে, সেই ওয়ারের জন্য এখন আসতে পারছে না। আর দ্বিতীয় কথা, প্রথম থেকে এটা করা হয়েছিল, অর্ডার করা হয়েছিল, ডিলে হচ্ছিল কেন, প্যান্ডেমিকের জন্য আরও লেট হয়ে গিয়েছিল। এবার শোনো এই ব্যাপারটা আজকে কি বলেছে, বলছে while delivering of the second regiment of the S-400 long range air defense system এটা is likely to be deployed by a few months, এগুলো ডিলেও হচ্ছে। ঠিক আছে, রাশিয়া has assured India that it will deliver the two Talwar class stealth frigates under construction there on schedule, the first of which, যেটা অলরেডি আমি তোমাকে বললাম আগেরটা চলে এসছে। ঠিক আছে, এবং এইটা ব্যাপারটা হচ্ছে যে যদি আসে তাহলে মিড 2023-র মধ্যে আসার চেষ্টা চলছে, আবার তার আগেও চলে আসতে পারে। রাশিয়া সেড দে ক্যান ডেলিভার দ্য 2 ফ্রিগেটস অন টাইম, আগে পাঠিয়েছিল, অন দ্য S-400 ডিল, যেটা ডিল করা হয়েছিল $5.43 বিলিয়ন, এটা আগের দিনও আলোচনা হয়েছিল। ইন অক্টোবর 2018 ফর দ্য 5 রেজিমেন্টস, যেটা ডিপ্লয় করা হয়েছে পাঞ্জাবে। কেন, এই পাকিস্তান আর ওই দিকেও করা হয়েছিল, যেহেতু চায়না আছে তিব্বতের দিকটা, এই একটা প্রবলেম।
The second regiment is expected to arrive in India by the year end. Another official said the first regiment, which arrived last December, has been deployed in Punjab and operationalized by the IAF key Indian Air Force. As per a 2016 অনুযায়ী intergovernmental agreement, 2 stealth frigates are under construction in Russia under $1 billion deal, ঠিক না? While 2 more are being built, যেটা আরো দুটো, চারটে টোটাল বলছে, তার মধ্যে আরো দুটো তৈরি হচ্ছে কোথায়? গোয়া শিপ ইয়ার্ড লিমিটেড, এখানে আন্ডার দ্য টেকনোলজি ট্রান্সফার, টেকনোলজি ওখান থেকে নিয়েছে এবং গোয়াতে তৈরি হচ্ছে সেটা। All the 4 frigates are employed by the gas turbine engines from কোথা থেকে? যেটা হচ্ছে জোরিয়া ম্যাস প্রোয়েক্টস, ঠিক আছে? এটা ইউক্রেনিয়ান একটা কোম্পানির ওখানে, ঠিক আছে? রাশিয়া তো আছেই। যুদ্ধকালীন এই জোরিয়া ম্যাস্কো পয়েন্টে কি হয়েছিল, টিভিতে হয়তো কেউ দেখেও থাকবে বা এখানে খবরও আছে যে একবার বোম পড়ে গিয়েছিল, খুব ধোঁয়া হয়ে গেছিল, কিন্তু সিচুয়েশনটা বলছে নাকি ওখানে বলছে এর কোনো রকম প্রবলেম হয়নি, ঠিক আছে? Zoria has delivered engines from the 2 frigates under the construction in Russia, which have been installed. Engines for the 2 frigates being built by the Goa Shipyard Limited, যেটা একটু আগে বললাম, are also already and will be delivered as and when convenient, another official said. মানে ওটা পুরোপুরি ঠিকঠাক হয়ে গেলে ওরা সঙ্গে সঙ্গে এখানে পাঠিয়ে দেওয়া হবে, ঠিক আছে? এই গেল খবর। আর আগের দিনের এই ব্যাপারটা নিয়ে S-400 নিয়ে আলোচনা করেছি যে কি ব্যাপারটা এই খবরের মধ্যে ছিল। কেউ যদি না দেখে থাকো অবশ্যই দেখো, একটার সঙ্গে একটা রিলেট হয় প্রত্যেক দিনের খবর কিছু না কিছু, ঠিক আছে? তারপরের খবরটা হচ্ছে ইউজ অনলি লোকাল প্রোডাক্ট, সেজ PM। দেখো, ইন্ডিয়া ক্যান নট অ্যাফোর্ড টু রিমেন, যেমন নেভালের ক্ষেত্রে হচ্ছে ওরা বলছে আত্মনির্ভর ভারত, মানে আমরা নিজেরাই তৈরি করব, আর ডিপেন্ড করবো না কোনো দেশের ওপর। তিনি PM নরেন্দ্র মোদী, উনিও বলেছেন, যে রিসেন্ট খবরে এসছে, উনিও বলেছেন যে আত্মনির্ভর ভারতের কথা, সেলফ রিলিয়েন্টের ব্যাপারটা হি আর্জড করেছে প্রত্যেকটা মানুষের কাছে, এমনকি দেশের সবার কাছে, টু ইউজ অ্যান্ড প্রমোট লোকাল প্রোডাক্ট, লোকাল প্রোডাক্টে প্রমোট করতে বলছে। দ্যাট উড হেল্প দ্য ইকোনমি অ্যান্ড দ্য কান্ট্রি ইন বিকামিং সেলফ রিলিয়েন্ট, ঠিক আছে? এতে কি হবে? এমপ্লয়মেন্ট জেনারেট হবে, ইনকাম বাড়বে, দেশের উন্নতি হবে, আরও সব দিক থেকে, মানে ভারত একটা উন্নতির দিকে পৌঁছাবে। সেলফ রিলিয়েন্ট হওয়া খুব জরুরি, ক্লিয়ার? তো এইটাই খবরটা ছিল। এবার আমি আসছি 5 নম্বরের খবরটা, যেটা হচ্ছে কংগ্রেস উইল রেস্টোর ওল্ড পেনশন স্কিম। দেখো, ইজিং নর্মস ফর ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট, দ্য ইউনিয়ন, আচ্ছা 1 সেকেন্ড দাঁড়াও, আমি বলছি এই ব্যাপারটা। আচ্ছা আচ্ছা দাঁড়াও, এই খবরটা আমি একটু বলে নিই তোমাদেরকে। কংগ্রেস উইল রেস্টোর ওল্ড পেনশন স্কিম, যেটা আমি একটু আগেই বলছিলাম, ঠিক আছে? ওইটাকে আমি আগে বলে দিই। কংগ্রেস উইল রেস্টোর ওল্ড পেনশন স্কিম, যেটা দেখো কন্ট্রোভার্সি কি হচ্ছে, একটা হচ্ছে ওল্ড পেনশন স্কিমের মধ্যে এবং ন্যাশনাল পেনশন স্কিম, যেটা ন্যাশনাল পেনশন স্কিমটা এখন চলছে ন্যাশনাল পেনশন স্কিমটা, কিন্তু সব স্টেট থেকে ডিমান্ড করছে, রাজস্থান হোক, ছত্তিশগড় হোক, কেরালা হোক, যত স্টেট আছে সবাই ডিমান্ড করছে যে না, ওল্ড পেনশন স্কিমটা থাকা দরকার, ন্যাশনাল পেনশন স্কিমটা না থাকলে ভালো। কারণ দেখো, এই ন্যাশনাল পেনশন স্কিমটা এসেছিল 2004 সালের জানুয়ারি মাসে, তার আগে পর্যন্ত ওল্ড পেনশন স্কিমটা ছিল। কিন্তু এই ন্যাশনাল পেনশন স্কিমের আওতায় কিন্তু আর্ম ফোর্স পড়ে না। 2018-19-এ চেঞ্জ ইন ইস স্কিম মেক ইট মোর অ্যাট্রাকটিভ করার চেষ্টা করেছে ইউনিয়ন ক্যাবিনেটে, অ্যাপ্রুভ করেছে সেটাকে, ঠিক আছে? চেঞ্জেস ইন দ্য স্কিম টু বেনিফিট সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজ, যারা সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজ তাদের বেনিফিট পাবে, যারা NPS এর আন্ডারে পড়বে। NPS কি? ন্যাশনাল পেনশন স্কিমে। দ্য ন্যাশনাল পেনশন স্কিম ওয়াজ লঞ্চড অ্যাজ আ ওয়ে ফর দ্য গভর্নমেন্ট টু গেট রিড অফ পেনশন লাইবিলিটিস, টু ডিসাইড আন্ডার NPS ন্যাশনাল পেনশন স্কিম হোয়ার দে ওয়ান্ট টু ইনভেস্ট, তারা ইনভেস্ট করবে, এটা কিভাবে করে সেটাও শুনে নাও।
and their money by contributing regularly in a pension account throughout their career. গোটা ক্যারিয়ার কিছু অংশ ওখানে টাকা জমা রাখবে এবং থ্রু আউট দেয়ার ক্যারিয়ারে তারা এটাকে মানে বাড়াতে থাকবে এবং আলটিমেট তারা সেখান থেকে তুলতে পারবে। সে ব্যাপারটা আমি আসছি। আফটার রিটায়ারমেন্ট দে ক্যান উইথড্র আ পার্ট অফ দ্য পেনশন অ্যামাউন্ট, কিছুটা অংশ তুলতে পারবে ইন আ লাম্প সাম, অ্যান্ড ইউজ দ্য রেস্ট অফ বাই অ্যান অ্যানিউটি ফর রেগুলার ইনকাম, এবং কিছু অংশ সেখানে ইনভেস্ট করে রাখতে হবে। ঠিক আছে, তা এনপিএস এর এই ব্যাপারটা। আর ওল্ড পেনশন স্কিমে কী ছিল, এটা এমনভাবে পদ্ধতিটা ছিল যে প্রথম দিকে তোমার ধরো টাকা রেখে দিল প্রভিডেন্ট ফান্ডে, দিয়ে তারপর সেইখান থেকে যখন সেই ব্যক্তি যখন ধরো রিটায়ার করলো তখন 50% মানে লাস্ট যে সময়টা সে ধরো 50,000 টাকা ইনকাম অবস্থায় সে রিটায়ার করলো, তখন সে 50% কিন্তু ওই ইয়েতে পাবে, মানে পেনশনে পাবে। ঠিক আছে, এটা ওল্ড স্কিমে ছিল। ঠিক আছে, আর হচ্ছে তোমার ন্যাশনাল পেনশন স্কিম হচ্ছে রেগুলেটেড করে PFRDA, পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি ইন দ্য কান্ট্রি। আর ন্যাশনাল পেনশন সিস্টেম ট্রাস্ট established by the PFRDA is a registered owner of all assets under NPS. PFRDA ফুল ফর্মটা বলে দিয়েছি, পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি। এর ফিচার্সটা কি দেখো, অল সিটিজেন্স এনপিএস এর 18 থেকে 70 বছর বয়স পর্যন্ত এবং জয়েন যারা করবে এনপিএসে, ইট ইজ দ্য পার্টিসিপেটরি স্কিম where employees contribute to their pension corpus from their salary with matching contribution from the government. কিছুটা পরিমাণ টাকা তারা এখানে লাগিয়ে রাখবে। ঠিক আছে, এবং কিছুটা টাকা সেখান থেকে তুলে নিতে পারবে, প্রভিডেন্ট ফান্ডে জমা রাখবে এবং ভবিষ্যতে কিছুটা তুলতে পারবে। এবং কিভাবে, at the retirement they can withdraw 60% of the corpus which is tax free. এই 60% হচ্ছে তোমার ট্যাক্স ফ্রি, আর রিমেনিং যেটা থাকে সেটা 40% ইনভেস্ট হয়ে থাকে, সেটা কিন্তু তখন অ্যানুইটি হিসেবে কাজ করে, তখন সেখানে কিন্তু ট্যাক্স লাগবে পরবর্তীকালে। ঠিক আছে, কিন্তু ওল্ড স্কিমে একেবারেই সে 50% পরে তুলতে পারবে, এবং সেটা সরকারের উপর একটা চাপ সৃষ্টি হচ্ছিল, তাই জন্য এটা করেছিল। যাই হোক, কিন্তু সবাই চাইছে যে ওল্ড পেনশন স্কিমটা যেন চলে আসে। ওল্ড পেনশন স্কিমটা কী ছিল, দ্য স্কিম অ্যাসিওরস লাইফ লং ইনকাম পোস্ট রিটায়ারমেন্ট। ইউজুয়ালি দ্য অ্যাসিওর অ্যামাউন্ট ইজ ইকুইভ্যালেন্ট টু 50% অফ দ্য লাস্ট ড্রন স্যালারি। দ্য স্কিম ডিসকন্টিনিউড ইন 2004। ইস্যু কী তৈরি হচ্ছে, লং লাইফ স্প্যান, সরকারকে টাকা দিতে হচ্ছে, সরকারের উপর বোঝা তৈরি হচ্ছিল। ঠিক আছে, এবং এটাতে কি ছিল যে এমপ্লয়ি ধরো সে যখন রিটায়ার করলো, যখন বয়স বেড়ে গেল, ডেথ যদি হয়ে যায়, তার যে স্পাউস সে টাকাটা পাবে। ঠিক আছে, তা এই ব্যাপারটা নিয়ে রেস্টোরের কথা চলছে যে ওল্ড পেনশন স্কিমটা আসা দরকার, সরকারকে এটাই আর্জি করেছে। ক্লিয়ার? তা এরপরের যে খবরটা আসছে সেটা হচ্ছে তোমার আ বেটার মিলেট ফর পোটেনশিয়াল আয়রন ডেফিসিয়েন্সি। দেখো, আয়রন ডেফিসিয়েন্সি ইন্ডিয়া আর ওয়ার্ল্ডের ব্যাপার একটা। ঠিক আছে, এখানে ডেফিসিয়েন্সি কি বলেছে, আয়রন ডেফিসিয়েন্সি মানে ডায়েটারি আয়রন ডেফিসিয়েন্সির কথা বলেছে। ইন্ডিয়ান ভেজিটেরিয়ান যারা ডায়েট করে কন্টেনিং 8.5 মিলিগ্রাম আয়রন 1000 ক্যালোরি এনার্জিতে, তাহলে উইমেনরা যারা হয় তারা ইট অ্যাডিকুয়েটলি এনাফ এনার্জি ফর দেয়ার লাইফস্টাইলস, শুড হ্যাভ অ্যান আয়রন ইনটেক। তারা আয়রন ইনটেক কত করা দরকার, 15 মিলিগ্রাম পার ডে, ম্যাচিং দেয়ার ডেইলি আয়রন রিকোয়ারমেন্ট। আর অ্যাডাল্ট মেন যারা হয় তাদের রিকোয়ারমেন্ট হয় 11 মিলিগ্রাম পার ডে। দোজ ইটিং ফর অ্যান অ্যাক্টিভ লাইফস্টাইল উইথ হায়ার এনার্জি ইনটেক আর ইভেন বেটার অফ
nor is iron deficiency the common cause for deficiency anemia in India. It is also one cause. Other nutrients like vitamin B12, folate and protein are also important. এবার আমাদেরকে একটা জিনিস ভাবতে হবে কিভাবে আর কি খাদ্য সেটা ভাবতে হবে যে না কীরকম খাদ্য আমরা নিচ্ছি এবং কিভাবে খাচ্ছি সেইটা আমাদের মেজর একটা সবথেকে প্রবলেম। আরও নিউট্রিয়েন্ট দরকার, শুধুমাত্র আয়রনের ওপর ডিপেন্ড করে চলবে না। আয়রন ডেফিশিয়েন্ট ডায়েট and more likely due to the poor absorption of the dietary iron. With poor cereal based diets, iron is not well absorbed. ঠিক না? যখন পুয়ার সিরিয়াল বেসড ডায়েট হবে তখন কিন্তু আয়রন ওয়েল ব্যালেন্সড হবে না, ওয়েল অ্যাবজর্বড হবে না, বিকজ অফ আ সাবস্টেন্স কল, তখন তার মধ্যে কি থাকে, পাইরেট। এই পাইরেট PHYRET পাইরেট যেটা আছে সেইটা যদি প্রেজেন্ট থাকে তখন সিরিয়াল এই যে গ্রেনসগুলো আছে সেখানে কিন্তু অ্যাবজর্ব হয় না ভালো করে, সেইটা নিয়েও আলোচনা আছে। which binds tightly in the dietary iron and impedes its absorption. অ্যাবজর্পশনে তোমার ইম্পিডস তৈরি করে, বাধা তৈরি করে, হিন্ড্রেন্স তৈরি করে। বেশি ফাইটেট যদি থাকে খাবারে, যেটাকে ফাইটেট অ্যাসিডও বলা হয়, ফাইটেট যদি থাকে তাহলে অ্যাবজর্পশন রেট কিন্তু কমে যায়, আর যদি ফাইটেট যদি কম থাকে তাহলে কিন্তু অ্যাবজর্পশন রেট বেশি হবে। তা আমাদের ভাবতে হবে ফাইটেট যেটাতে কম থাকে সেইটাতে কিন্তু আমরা অ্যাবজর্পশন করাটা উচিত বা সেই খাবারটা নেওয়া দরকার, এটা আমাদের বুঝতে হবে। আরও কিছু ব্যাপার আছে আয়রন কম হয়, টাইটলি টু আয়রন অ্যান্ড ইম্পিডস its absorption. Similarly drinking tea or taking পান, আমরা যে পান পাতা খাই খাবারের পর এবং অনেকে আবার কিছু খাবার পর চা খেয়ে নিল, আফটার মিলস অলসো ব্লকস আয়রন অ্যাবজর্পশন করা, তখন ওইটাও একটা ব্লক তৈরি করে। বিকজ অফ আদার ইনহিবিটরি সাবস্টেন্সেস কল পলিফেনলস হুইচ অলসো বাইন্ড আয়রন টাইটলি। Chronic body inflammation also blocks iron absorption from the intestine problem তৈরি করে, তখন এটা আমাদের ভাবতে হবে। It is laudable that there is an interest in promoting millet consumption in India. আমাদেরকে কি করতে প্রমোট করতে হবে এটাকে, যে মিলেট নেওয়াটা খুব দরকার for the adults as well as children. This ancient grains, এটা কিন্তু আগে পাওয়া যেত মিলেট, ancient grains বলেছে জন্য, good focus in many ways and not just for their rich iron content. They trend to the diet replacing just 100, আমাদের কি করতে হবে, কিছু আমরা রাইস খেয়ে যাচ্ছি দুপুরবেলা, ভাবছি যে অনেক শরীরে কাজে লাগছে, কিন্তু 100 গ্রাম অফ ডেইলি সিরিয়ালস যে রাইস হয় ইনটেক করি, তার বদলে যদি ওটা রাগি নেওয়া যায় এবং এর ফলে কি হবে, আমাদের ইনক্রিজ হবে ইনটেক করা, আয়রন ইনটেক করার ক্ষমতা বেড়ে যাবে 50%, এমনকি ক্যালসিয়াম পর্যন্ত 350% বেড়ে যাবে। There are spectacular benefits but they can be offset due to the high intrinsic phytate content of the ragi grain. এবং দেখতে হবে সেটাও যে ফাইটেট কন্টেন্ট যেন কম থাকে, বারবারই বলা হচ্ছে এটার উপর। আচ্ছা, কেমিক্যাল আয়রন ফর্টিফিকেশন, মানে ফর্টিফিকেশন আমি একটু ছোট অর্থে বলে দিই, যেমন ধরো এই যে সিরিয়ালস ফ্রিজ যেগুলো রাইস ফাইস থাকে, তারা যে ছোট ছোট টুকরো অংশ ভেঙা থাকে এবং সেখানে কোটিং করা থাকে বিভিন্ন প্রোটিনের বা ভিটামিনসের, যে কোটিং তৈরি করে আবার নতুন করে ওই চালটা তৈরি করা হয়। তার ফলে কি হয় যে যত নিউট্রিয়েন্টসগুলো তখন আবার ওই চালের মধ্যে চলে যাচ্ছে, তা সেইটাই হচ্ছে ফর্টিফিকেশন। Chemical iron fortification of the cereals, which has its own logistic problems, cost and health risk. ঠিক আছে, natural and ancient grains that provide a diversity of nutrients. Ancient grains এবং টাটকা, তখন কোনো এরকম ধরনের পেস্টিসাইডস থেকে শুরু করে তখন অতটাই ছিল না, একদম ন্যাচারালি তৈরি হতো। Millets with their high natural iron content, low water requirement and low environmental footprints would be an excellent and sustainable strategy to mitigate any existing iron deficiency in India.
ঠিক আছে বন্ধুরা? তা এই জিনিসটা উঠে এসছে, এটা আজকে খুব সুন্দর ছিল, যেটা সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে এই একটা ব্যাপার ছিল নিউজটা। ক্লিয়ার? এরপরের যে খবরটা, এই খবরটা বলার আগে তোমাদেরকে একটা খবর বলে দিই, যেটা আমি লিখিনি, ইচ্ছা করেই লিখিনি, কিন্তু আগের দিনও পড়া হয়েছে, যেটা হচ্ছে একটা কোশ্চেন আকারে ছিল, হোয়াই ইজ ইন্ডিয়া লুকিং টু বুস্ট হুইট এক্সপোর্ট। ঠিক আছে? তা এই ব্যাপারটাকে নিয়ে আগের দিন ভালো করে আলোচনা করেছি। কেউ যদি ভিডিও না দেখে থাকো অবশ্যই গিয়ে দেখো, তাহলে অনেক হেল্প পাবে। ঠিক আছে? আচ্ছা, এরপরের যে খবরটা আসছে সেটা হচ্ছে, হাউ উইল শ্রীলঙ্কা ওভারকাম ইটস ডেপ্ট ক্রাইসিস। এটাও অনেকবার আলোচনা হয়েছে। ঠিক আছে? মানে খবরে এসছে, অনেকবার খবরে আসার ফলে মানে অনেকেই এটা জেনে ফেলে যে শ্রীলঙ্কাতে কি হচ্ছে। ঠিক আছে? কি কি প্রবলেম দেখা যাচ্ছে। ঠিক আছে? কলম্বো ইজ দ্য সোর্সিং ফুয়েল অ্যান্ড ফুড সাপ্লাইজ ফর দ্য মান্থ ইউজিং এক্সটার্নাল হেল্প। তারা চাইছে এক্সটার্নাল হেল্প ইনক্লুডিং ক্রেডিট লাইন্স ফ্রম দ্য ইন্ডিয়া। ক্যাবিনেট রিজাইন করানোর জন্য বলছে। ঠিক আছে? ওদের যে শ্রীলঙ্কার যে পিএম সেটা হচ্ছে প্রেসিডেন্ট হচ্ছে গোটাবায়া রাজাপাকসা, আর পিএমটার নামটা কি আমার এখন মনে পড়ছে না। তবে ব্যাপারটা হচ্ছে কি, যে এই যে পিএম এবং যে প্রেসিডেন্ট, পিএমের যে ইউনিয়ন ক্যাবিনেট থাকে এবং তার আন্ডারে যারা মন্ত্রী থাকে তাদেরকে পুরোপুরি রিজাইন করার কথা বলছে, কারণ এই সরকার কোনো রকম মানে পুরোপুরি প্রবলেম তৈরি করে দিচ্ছে পুরো শ্রীলঙ্কায়। ঠিক আছে? তা এমত অবস্থায় কী হয়েছে, ওদের চিন্তাভাবনা এসেছিল, আগের দিনও এইটা আলোচনা হয়েছে, যে আইএমএফ গিফট অ্যাসিস্ট্যান্স যদি ওদের কাছ থেকে পায় তাহলে শ্রীলঙ্কার অনেকটা উন্নতি হবে। কিন্তু আজকের যে খবরটাই উঠে এসছে সেটা হচ্ছে সিনিয়র শ্রীলঙ্কা ইকোনমিস্ট যারা, তারা অবজার্ভ করেছে যে এই সিচুয়েশনটা তো শ্রীলঙ্কাতে হয়েছে, একেতে তো ডেট ট্রাফটে পড়ে আছে, প্রচুর টাকা ঋণে পড়ে আছে, তার উপর যদি আইএমএফের কাছে গিয়ে এখন টাকা চায় বা বেনিফিট বা অ্যাসিস্ট্যান্স চায়, তাহলে কিন্তু ওরা এমন কিছু হয়তো নতুন নিয়ম চালু করবে বা কিছু করবে, এতে শ্রীলঙ্কার আরও সিচুয়েশন খারাপ হয়ে যেতে পারে। দেয়ার কুড বি নো গেন উইথাউট পেন, এটাও তো একবার একটা জিনিস সবাইকে জানতে হবে। মাচ উড ডিপেন্ড অন দ্য কন্ডিশন ইম্পোজড বাই দ্য আইএমএফ অ্যান্ড হাউ শ্রীলঙ্কা রেসপন্স টু দেম। ঠিক না? তা এই খবরটা উঠে এসছে ওই জন্য। তা আমি বরাবরই বলবো যে আগের দিন আলোচনা হয়েছে, ওইটা কিন্তু ভিডিওটা গিয়ে দেখো। এরপরের যে লাস্ট খবরটা হচ্ছে সেটা হচ্ছে স্পেকট্রাম, মানে ডেসক্রিপটিভ ব্যাপার বলছি, মানে তোমার যে লাস্টের যে খবরটা দেখছো 9 নম্বরে, রাশিয়া ব্যান্স এন্ট্রি টু ব্রিটিশ পিএম, এটা ওয়ান লাইনার হিসেবেই, এটার মধ্যে কোনো খবর নেই। তার জন্যই আমি বললাম যে লাস্ট খবর হচ্ছে স্পেকট্রাম প্রাইস লো। ঠিক আছে? এবার বোঝো, বলছে একটা খবর উঠে এসছে এখান থেকে, স্পেকট্রাম মানে যে আমাদের ধরো আমরা তো এয়ারটেল ইউজ করি, এয়ারটেল ভারতী আছে, তারপর ভোডাফোন আইডিয়া আছে, রিলায়েন্স জিও আছে, ঠিক আছে, তারপর টেলিকস আছে। টেলিকস অবশ্য আমাদের এখানে চলে না ওয়েস্ট বেঙ্গলের। তা এই ব্যাপারগুলো নিয়ে এরা বলেছে যে এতদিন ধরে তো চলছে, এবার যদি হঠাৎ করে যে এই 5G আনার কথা বলছে, আরও ইনভেস্ট করতে হবে। ওই জন্য বলছে যে সরকারকে আমরা যত টাকা দিই একটু যদি কাট ডাউন করে দেয় তাহলে সুবিধা হয় আমাদের। এইটা নিয়ে কথাটা উঠে এসছে। দেখো শোনো, দ্য টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া TRAI this week released recommendation on auction of spectrum, including those likely to be used for offering 5G services. Its regulator has suggested cutting prices. দেখো চেষ্টা চলছে, যে বলেছে যে এটা আপাতত মানে একটা প্রপোজাল দিয়েছে যে 35% থেকে 40% পর্যন্ত যদি যে আর্লিয়ার প্রপোজ করা হয়েছে সেটা যদি এই যে বেস্ট প্রাইসের যদি মানে কেটে দেওয়া হয় 40% পর্যন্ত, তাহলে কিন্তু ওদের অনেক সুবিধা হবে। হাউ এভার দ্য সেলুলার অপারেটর্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া হুজ মেম্বার ইনক্লুড ইন দ্য 3 প্রাইভেট টেলিকস, যেটা আমরা একটু আগে বললাম, টেলিকস,
তারপর ভারতী এয়ারটেল, রিলায়েন্স জিও অ্যান্ড ভোডাফোন আইডিয়া হ্যাজ expressed disappointment given the industry demand for a 40% reduction in the prices. তা এই যে সিচুয়েশনটা এসছে, বলছে যে এই যে 35 থেকে 40% পর্যন্ত যদি রিডাকশন করে দেওয়া হয় তাহলে ওদের অনেকটা সুবিধা হবে, কারণ 5G আস্তে আস্তে গোটা ওয়ার্ল্ডেও 5G ছড়িয়ে যাচ্ছে, আমাদের দেশেও 5G দরকার। তা 5G আনতে গেলে এই ব্যাপারগুলো করতে হবে। তা এই জিনিসটা নিয়ে আলোচনা হয়েছে আজকের হিন্দু পেপারে। তাহলে বন্ধুরা, তাহলে একটু আগে তোমাদেরকে বলে দিলাম যে এই যে 9 নম্বর খবরটা হচ্ছে রাশিয়া ব্যানস এন্ট্রি টু ব্রিটিশ পিএম। আচ্ছা, তোমরা যে শুনতে চাও তাহলে একটুখানি বলেও দিই। রিসেন্টলি দেখা গেছে এই জেলেনস্কি যে ইউক্রেনের যে পিএম আছে, ওইখানে গিয়ে এই ব্রিটিশ পিএম দুজনে একসাথে দেখা গেছে, ঠিক আছে, ইউক্রেনের কোনো একটা রাস্তায়। রাশিয়া ওই পরিপ্রেক্ষিতে তখনই কি করলো, যে রাশিয়া ব্যান করে দিল এন্ট্রিটা ব্রিটিশ পিএমের। এই হচ্ছে খবর, ওই জন্যই আমি বললাম ওয়ান লাইনার, জাস্ট একটা ওয়ান লাইন। ক্লিয়ার বন্ধুরা? চলো তাহলে আজকে এই পর্যন্ত। কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে তোমরা। যদি কোনো প্রবলেম থাকে কমেন্টে জানিও, ঠিক আছে? আর লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা, বেল আইকন ট্যাপ করো, বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো, যাতে এই বেনিফিট সবাই নিতে পারে। আমি ওই জন্য ইংলিশ এবং বাংলাতে খুব ভালো করে বোঝানোর চেষ্টা করছি। আর যদি কোনো প্রবলেম থাকে বন্ধুরা অবশ্যই কমেন্টে আমাকে জানাবে, আমি চেষ্টা করব সেগুলো সংশোধন করার। ওকে বন্ধুরা, তাহলে আজকে আসি, সবাই খুব ভালো থেকো, টাটা, বাই বাই।